আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্ব মিডিয়া যেন গতকালকে থেকেই শেখ হাসিনার দেশে ফেরার খবরটি নিয়ে রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছে। আপনারা যারা অনলাইনে বা বিভিন্ন প্রক্রিয়ায় আন্তর্জাতিক মিডিয়াগুলো ফলো করেন কিংবা চাইলেই আপনারা ফলো করতে পারেন, দেখতে পারেন, এমন কোনো বড় আন্তর্জাতিক মিডিয়া নেই যেগুলোতে শেখ হাসিনার দেশে ফেরাকে তারা বড় করে গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব সহকারে তারা ট্রিট করেনি, তারা মূল্যায়ন করেনি, তারা জায়গা দেয়নি। অর্থাৎ সবাই শেখ হাসিনার এবারের এই বক্তব্যটিকে ঘিরে, যেটি ভারতীয় গণমাধ্যম আর সবগুলো তো খুব বড় করে ছাপিয়েছে, এনডিটিভিতে দেয়া সাক্ষাৎকারটি সবাই কেন এত গুরুত্বপূর্ণ ভাবে নিল? এর আগেও গত মাসের 17 তারিখে যখন শেখ হাসিনা বলছিলেন যে তিনি দেশে ফিরবেন, যা কিছু হোক, দেশে কারাগার রেডি করতে বলেছেন, তার জন্য প্রয়োজনে সরকার চাইলে ফাঁসির মঞ্চ চাইলে সরকার রেডি রাখতে পারে, এই কথাগুলো বলেছিলেন। এরপরে তখনও কিছু কিছু গণমাধ্যমে বা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই খবরগুলো তারা ছাপিয়েছিল গুরুত্ব দিয়ে। কিন্তু এবার যখন তিনি একেবারে স্পেসিফিক করে দিলেন যে যা কিছু থাকুক তিনি দেশের মানুষের উপর ভরসা রেখে এ বছরেই ফিরবেন, এই যে এ বছরেই তিনি ফিরবেন, এটিকেই আন্তর্জাতিক মিডিয়া লুফে নিয়েছে একদম গুরুত্বপূর্ণ ভাবে। আপনারা দেখতে পারেন চাইলে যে কোন কোন রয়টার্স থেকে শুরু করে গালফ নিউজ থেকে শুরু করে অন্য সবকিছু সব গুলো মিডিয়া, সেগুলোতে আরেকটি বড় পরিবর্তন তারা এনেছে। যেই আন্তর্জাতিক মিডিয়াগুলো 2024-এর 5ই আগস্টের পরে যারা শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ঘটনাটিকে তারা ঠিক ডক্টর ইউনূসের ভাষায়, বা যারা আওয়ামী লীগ বিরোধী কিংবা শেখ হাসিনাকে উৎখাতে যারা জড়িত ছিলেন কিংবা তাদের সমমনা সবার ভাষার সঙ্গে মিলিয়ে শেখ হাসিনার এই বাংলাদেশ থেকে ভারতে পৌঁছার বিষয়টিকে পলাতক হিসেবে বা পালিয়ে যাওয়া হিসেবে ট্রিট করেছিল। বাংলাদেশেরও অনেকগুলো বড়, প্রথম আলো সহ অনেক বড় বড় মিডিয়াই শেখ হাসিনা পালিয়েছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, এই যে শব্দগুলো তারা ইউজ করতো এবং ডক্টর ইউনূসের ভাষায় কথা বলতো, কোন কোন আন্তর্জাতিক মিডিয়া তারাও এখন সেই জায়গা থেকে সরে গেছে। তারা এখন বলছে, কেউ বলছে ক্ষমতাচ্যুত, কেউ বলছে ভারতে আশ্রিত, কেউ বলছে সাবেক প্রধানমন্ত্রী, বেশিরভাগই এখন সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ট্রিট করছে, হেডলাইনেও তাই। দু একটি মিডিয়া তারা লিখেছে সাবেক প্রধানমন্ত্রী, তারা পলাতক লিখেছে। এর মধ্যে অন্যতম যারা লেখার কথা পাকিস্তানের কোন কোন গণমাধ্যম, তারা সেটি লিখেছে পলাতক হিসেবে শেখ হাসিনাকে ট্রিট করেছে। তো পাকিস্তান তো স্বাভাবিকভাবেই শুধু পলাতক কেন, তারা চাইলে আরো কিছু তারা ভাষা ব্যবহার করতে পারে, ভাষার প্রয়োগ করতে পারে, কিন্তু বেশিরভাগ আপনারা একটু খুঁজে দেখতে পারেন এখন আর কেউ শেখ হাসিনাকে পলাতক হিসেবে, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, এইটি তারা কেউ আর বলছে না। কারণ সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে শেখ হাসিনা যেই প্রক্রিয়ায়, রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদক্ষেপের মধ্য দিয়ে ভারতে পৌঁছে গেছেন, ভারতে তাকে পৌঁছে দেওয়া হয়েছে, এটিকে এখন আর কেউ পলাতক হিসেবে দেখছে না। এবং এটি বাংলাদেশের ওই যেই মিডিয়া আর সম্পাদকরা আগে এটিকে বলতো, তাদেরও কেউ কেউ এখন ইন্টারভিউতে দেখেছে, তারা বলেছে যে আসলে শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারত পৌঁছানো এইটা পলাতক হিসাবে বলা যাবে না। কারণ কেউ রাষ্ট্রীয় সুবিধা, রাষ্ট্রীয় প্রোটোকল মেনে একেবারে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায় এবং সেটি যখন ফলাও করে প্রচার হয়, সেটিকে কোনোভাবে পলাতক বলে ট্রিট করা যে যায় না, এটি এখন সবাই
পরিষ্কার হয়ে গেছে, সবাই বুঝে গেছে যে কিভাবে, কেন, কারা তাকে ভারতে পৌঁছে দিয়েছে। তো এই জায়গায় বাংলাদেশের মিডিয়া এখনো কি তাদের এই খবর ছাপার ক্ষেত্রে সরকারের যে একটা নিষেধাজ্ঞা কিংবা সরকারের যে এক ধরনের লাল চক্ষুর ব্যাপার, সেগুলো তারা এখনো কি কাটাতে পারছে না, কাটাতে চায় না, নাকি তাদের ভিতরেই আসলে ওই জিনিসটা রয়েছে, তারা কোনোভাবেই চায় না ওই যে এনসিপি, ডক্টর ইউনূস কিংবা আরো অনেকের মতো, বিএনপি, জামাতের তাদের মতো, যে না, শেখ হাসিনা আসলে তাদের জন্য বিপদ হতে পারে। অর্থাৎ তারা যে কাণ্ডটি 5ই আগস্ট 24-এ ঘটিয়েছে, সেটির অংশীদার যেই মিডিয়াগুলো, যেই সাংবাদিকরা, যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা কি আসলে ভীত সন্ত্রস্ত হয়েই শেখ হাসিনার এই নিউজটিকে তারা চাপিয়ে গোপন রেখেছেন কিনা, তারা না ছাপার পক্ষে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন কিনা, সেটিও গণমাধ্যমের ভেতরে থেকেই গণমাধ্যমের প্রতি এক ধরনের নিপীড়ন কিনা, অর্থাৎ স্বপ্রণোদিত ভাবে তারা এই সেন্সরশিপটা করে এটিকে তারা এক ধরনের একজন রাজনৈতিক নেতা বা নেত্রীর উপরে তারা নিপীড়ন চালাচ্ছেন কিনা, গণমাধ্যমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, এটি কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ আন্তর্জাতিক মিডিয়া তারা কিন্তু ওই চর্চাটিও তারা দেখিয়ে দিয়েছে এবং বাংলাদেশের মিডিয়াকে রীতিমতো একটা ধাক্কা দিয়েছে আজকে, গতকালকে এবং আজকে, যে তারা যেটি করছে শেখ হাসিনার সঙ্গে, সেটি ওই ডক্টর ইউনূসের মতোই এই মিডিয়াও এখন অন্যায় করছে। এখান থেকে তাদের যে সরে আসার দরকার, সরে আসা যে নীতি নৈতিকতার কারণেই মিডিয়ার বা জার্নালিস্টিক এক ধরনের সুবিচারের মাধ্যমেই যে এটি তাদের করা উচিত, শেখ হাসিনার নিউজ, তার বক্তব্য, সেগুলো যে ছাপানো দরকার, সেটি কিন্তু আন্তর্জাতিক মিডিয়া দেখিয়ে। বাংলাদেশের বিশেষ করে ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনার মতো যে বড় বড় শহরগুলো, এই শহরগুলোতে আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখবেন এক ধরনের কালো পতাকা নিয়ে, যেটার মধ্যে আবার কিছু কিছু সাদা পতাকা নিয়ে, যেটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে স্লোগান লিখে, কলেমা লিখে তারা মার্চ করছে, বিভিন্ন জায়গায় অনশন করছে, বিভিন্ন জায়গায় সংগ্রাম আন্দোলন করছে। এটা কিন্তু বাংলাদেশে একটা নতুন আবির্ভাব। আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে যখন আইএস জঙ্গি বাহিনীর উৎপত্তি হয়, আফগানিস্তানে যখন তালেবান জঙ্গিদের উৎপত্তি হয়, আফগানিস্তান বেশ যখন আল কায়দা জঙ্গি গোষ্ঠীর উদ্ভব হয়, ওই আফ্রিকার নাইজেরিয়াতে যখন বোকা হারাম এবং আল শাবাব জঙ্গি গোষ্ঠী যখন উদ্ভব হয়, তারা কিন্তু এই রকম পতাকা নিয়ে রাষ্ট্রের ভিতরে মহড়া দিত এবং তাদের যে কথা সেটা তারা এই ভাষায় তারা প্রকাশ করত। বাংলাদেশে হঠাৎ করে এই জঙ্গি গোষ্ঠী কেন বড় বড় রাস্তায়, বড় বড় মাঠে এবং বড় বড় শহরে নেমে এসছে? এর পিছনে কিসের ইঙ্গিত? এর পিছনে কারা জড়িত? কেন হচ্ছে? ঠিক আপনি যদি কয়েকদিন পিছনে ফিরে দেখেন, ভারতে ইসরায়েলের যে রাষ্ট্রদূত, তারা দাবি করলো যে বাংলাদেশে সিরিয়া থেকে, লেবানন থেকে এবং প্যালেস্টাইন থেকে যে হামাস জঙ্গি গোষ্ঠী, যে হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী, এই হামাসের জঙ্গি গোষ্ঠীরা বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে বর্তমানে তারা অপারেশন পরিচালনার জন্য তৈরি হচ্ছে এবং তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশকে ভিত্তি করে ওখানে যখন যুদ্ধ অবস্থা চলছে, যুদ্ধে বহু হামাস মারা যাচ্ছে, তখন এই হামাসরা আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে প্রবেশ করতে এখন তাদের জন্য ডাল ভাত। কেননা ডক্টর ইউনূসের সরকার যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু পাকিস্তানের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির মূল কথা হলো, যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকে তাদেরকে আর ভিসা নিতে হবে না। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বলতে শুধুমাত্র ডিপ্লোম্যাট না, অর্থাৎ যারা রাষ্ট্রীয় সরকারি চাকরি করে
সেই রকম যাদের সোজাগত হচ্ছে সবুজ যে পাসপোর্ট আছে, সবুজ পাসপোর্টের বাইরে লাল পাসপোর্ট যাদের থাকবে তাদেরকে অটোমেটিক এন্ট্রি দিতে হবে কোথায়, মামার বাড়ি আসার মতো করে এয়ারপোর্ট থেকে। এবং সেই লাল পাসপোর্টের ব্যবস্থা করে পাকিস্তান, আর তারা পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি এসে ঢুকে যায় পাকিস্তানের পাসপোর্ট নিয়ে, এবং সেই পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে অবস্থান করে। এই রকম তথ্যই কিন্তু দিয়েছিল এই ইসরায়েলের রাষ্ট্রদূত। কথাটি কি মিথ্যে নাকি সত্য সেটা আপনারা একটু যাচাই করবেন। কিন্তু আমাদের মাঠ, আমাদের ঘাট, আমাদের যে বাজার, আমাদের যে ময়দান, আমাদের বড় বড় নগর বন্দর আজকে প্লাবিত হয়ে যাচ্ছে সেই জঙ্গি গোষ্ঠীর স্লোগানে। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল একটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 2.5 লক্ষ নারীর ইজ্জত এবং 1 কোটি মানুষের দেশান্তর এবং অসংখ্য মানুষের, অগণিত মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাকে এই জঙ্গি গোষ্ঠী স্বাধীনতা বলে বিশ্বাস করে না। তারা এখনো মনে করে 47 ছিল তাদের স্বাধীনতা, কারণ তাদের ধর্মভিত্তিক রাষ্ট্রের বীজ বপিত হয়েছিল 47 সালে। তাই তারা আবার 47-এ ফিরে যেতে চায়। তারা আবার এটাকে একটা জঙ্গি ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে চায়। এখন ক্ষমতায় যারা আছে তারা আজকে এই জঙ্গিবাদের কেউ না বলে তারা নিজেদেরকে দাবি করতে চায়। কিন্তু জঙ্গিবাদের উত্থান, জঙ্গিবাদের জন্ম এবং বিকাশ তাদের হাতেই হয়েছে। কাদের হাতে? বিএনপির হাতে। 1981 সালে আগে বাংলাদেশে জিয়াউর রহমানের দল ক্ষমতায় ছিলেন। জিয়াউর রহমানের দল ক্ষমতায় থাকা অবস্থায় যে যুদ্ধবিরোধী শক্তি রাজনীতিতে যারা নিষিদ্ধ ছিল, অর্থাৎ বাংলাদেশে যুদ্ধ অপরাধী বলে নয়, বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি হবে না। রাজনীতি হবে সমাজ ভিত্তিক, মানুষ ভিত্তিক, নৈতিকতা, নীতি, আদর্শ ভিত্তিক, সেটা ধর্মের ভিত্তিক না। সেই জন্য বাংলাদেশের কনস্টিটিউশনে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল। বিএনপি এসে সেই ধর্মভিত্তিক রাজনীতি থেকে আবার চালু করে এই জামাতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দেয়। এবং তার সাথে সাথে আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহেরি, অমুক তমক এইরকম নামে বহু বেনামে বহু দোকান খুলে এই মৌলবাদী গোষ্ঠী রাজনীতি শুরু করে। পরবর্তীতে খালেদা জিয়ার সময়ে বাংলাদেশে গোলাম আজমকে এই দেশে আসার ব্যবস্থা করে দেয়, মানে থাকার ব্যবস্থা করে দেয়। আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট দিয়ে এই গোলাম আজমকে বাংলাদেশে পাকাপোক্তভাবে থাকার ব্যবস্থা করে দেয়। খেয়াল করে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে যারা ঘৃণিত অপরাধী, অর্থাৎ রাষ্ট্রের জন্মের সাথে যাদের সম্পর্ক নাই, রাষ্ট্রের জন্মের সাথে যাদের শত্রুতার সম্পর্ক, সেই শত্রু বাহিনীকে বাংলাদেশে বিএনপি আনে। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের বন্ধু কারা ছিল? বন্ধু ছিল ভারত। ভারত একাধারে অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে এবং মুক্তিযোদ্ধাদেরকে ভারতে ট্রেনিং দিয়ে নিজেদের অস্ত্র, নিজেদের সামরিক বাহিনী দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে যুদ্ধ করতে সহযোগিতা করেছে। এবং সর্বশেষ ডিসেম্বর মাসের 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তারা সমর যুদ্ধে পাকিস্তান বাহিনীকে পরাজিত করতে বাংলাদেশ বাহিনীকে প্রভূত সাহায্য সহযোগিতা যা পরিমাণ তা করেছে। এবং বাংলাদেশ সৃষ্টির পর থেকে গত 54 বছরে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে নানানভাবে এই ভারত রাষ্ট্রটি সহযোগিতা দিয়ে এসছে। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে ভারতের সীমান্তে 1-2টা মানুষ মারা যায়, এটা সত্য, মারা যাক, এটা আমরাও চাই না। এটার জন্য কিন্তু বাইতুল মোকাররমে, ঢাকায়, চিটাগংয়ে, রাজশাহীতে, মসজিদে কোনায় কোনায় মোল্লারা কালো পতাকা উঠিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম করে। কিন্তু গত এই 18 মাস বা 2 বছর সময়, অর্থাৎ ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে আজকে পর্যন্ত সময়ে আপনি যদি দেখেন যে মাদ্রাসায় বলাৎকার করে কত শিশুকে ধর্ষণ, নির্যাতন, অত্যাচার করা হয়েছে, কত শিশুকে হত্যা করা হয়েছে, এই পর্যন্ত এই মৌলবাদী গোষ্ঠী একটি মিছিলও করেনি, একটি প্রতিবাদও করেনি। এটার বিরুদ্ধে তাদের কোনো কথা নেই। কেন নেই? কারণ
কারণ হচ্ছে তারা এইরকম একটা রাষ্ট্রই চায়, যেই রাষ্ট্রে তারা যখন ইচ্ছা যেই কোনো নারীকে দর্শন করতে পারবে, যেই কোনো শিশুকে বলাৎকার করতে পারবে, দর্শন করতে পারবে, যেই কোনো ছেলে শিশুকে বলাৎকার করতে পারবে, এটা তারা অধিকার হিসেবে মনে করে। এবং আমরা দেখেছি একজন ইউটিউবার, একজন জামাতি ক্লেরিক বলেছে যে এইরকম একটা বলাৎকার করে 12 রাকাত নামাজ পড়লেই নাকি সেই গুনাহ মাফ হয়ে যায়। তার মানে কোন মধ্যযুগের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন। এবং আমাদের শিশুদের মগজে এবং মননে ভারত বিরোধী একটা চিন্তা চেতনা ঢুকাই দিতে চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ ভারতের যে নীতি, ভারত আমাদের যে বন্ধু, এর ভিত্তিটি হচ্ছে অসাম্প্রদায়িকতা। কারণ 1971 সালে যুদ্ধের মূল মন্ত্র ছিল অসাম্প্রদায়িক চেতনা। সেই অসাম্প্রদায়িক চেতনায় ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, যার কারণে ভারতের কথা যখনই আসে তখনই অসাম্প্রদায়িক একটা চেতনার কথা আসে। আপনি খেয়াল করে দেখেন যে ভারতের সাথে যেন বাংলাদেশের সম্পর্কটা নষ্ট হয়, সেটাই কিন্তু এই মৌলবাদী গোষ্ঠীর সবসময় একমাত্র আরাধনা। কেন? কারণ এদের সাথে যদি একটা সম্পর্ক নষ্ট করা যায়, তাহলে এই বাংলাদেশটাকে বলৎকারের একটা ভূমিতে পরিণত করা তাদের পক্ষে সম্ভব হয়। এখন তারেক জিয়া যখন ক্ষমতায় আসে, এই মৌলবাদী গোষ্ঠী, এই মৌলবাদী চক্র যেইভাবে এখন ডানা মেলে উড়াউড়ি শুরু করেছে, ভারত কিন্তু এটাকে খুব কঠিনভাবে নজরদারিতে রেখেছে। কেন রেখেছে? আপনারা বলতে পারেন ভারত কি করবে? ভারত কি করতে পারে 1971 সালে আপনারা দেখেছেন, ভুলে গেলে চলবে না। পাকিস্তানের বাহিনী বাংলাদেশের বাহিনীর থেকেও শক্তিশালী ছিল। সেই বাহিনী কিন্তু ভারতের কারণেই পরাজিত হয়ে এদেশ থেকে সারেন্ডার করে, নাকে খত দিয়ে, কান ধরে উঠবোস করে পাকিস্তানে পালাতে বাধ্য হয়েছে। মনে রাখবেন, পল পট যেভাবে জঙ্গিপনা করে এই কম্বোডিয়া রাষ্ট্রটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল, সেখানে কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভিয়েতনাম থেকে 60,000 সৈন্য এসে কিন্তু এই পল পট বাহিনীকে পরাজিত করেছে। তো বাংলাদেশও কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু সময় বলে দিবে। আপনাদেরকে বলে গেলে চলবে না, ভারত ভূরাজনীতিতে, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে, অর্থনীতিতে এবং সমাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। যেই রাষ্ট্রটি সারা পৃথিবীতে তার জনশক্তি রপ্তানি করেছে এবং বুদ্ধিবৃত্তি রপ্তানি করেছে, প্রযুক্তি রপ্তানি করেছে। তারা এখন একটি মডেল হিসেবে সারা বিশ্বে খ্যাত। বাংলাদেশ এখনো পেটের ক্ষুধা মেটানোর জন্যই কিন্তু সংগ্রাম করে শেষ করতে পারেনি। এখন নতুন সংগ্রাম শুরু হয়েছে, এই মৌলবাদী গোষ্ঠীর সংগ্রাম। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই ভারতের সাথে আমাদের 3 দিক দিয়ে বর্ডার। এখন তারেক জিয়ার সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই এই মৌলবাদী গোষ্ঠীকে সম্বল করে ভারতের বিরুদ্ধে নানান ধরনের কূটকৌশল প্রয়োগ করে। এই কূটকৌশল প্রয়োগের মূল কারণ হচ্ছে যে ভারতের বিরুদ্ধে যদি যাওয়া যায়, তাহলে এই মৌলবাদী গোষ্ঠী তার পাশে এসে দাঁড়ায় এবং সেটাই সে শক্তি হিসেবে মনে করে। কারণ বাংলাদেশের মাটি এবং মানুষ অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটা শক্তি, এবং এই শক্তির মূল ভিত্তিভূমি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে হলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যদি ফাইট করতে হয়, তাহলে তার এই জঙ্গি গোষ্ঠী দরকার। আর এই জঙ্গি গোষ্ঠীকে রাখতে হলে তাকে, এই মৌলবাদী গোষ্ঠীকে ভারত বিরোধিতার সবকটা ভালোভাবে দিতে হবে। আর সেটাই কিন্তু তারেক জিয়া করে যাচ্ছে। এখন নতুন করে বলছে যে বাংলাদেশের উপর দিয়ে একটি করিডোর দিবে। কাকে? মিয়ানমারকে। সেই করিডোর দিয়ে চায়নাতে মাল যাবে এবং চায়না থেকে 24 ঘন্টার ভিতরে মাল আসবে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যে চায়নাতে যেতে পুরা, যদি আপনি ম্যাপটা দেখেন, দেখবেন যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ইন্ডিয়ার বর্ডারের বিশাল অঞ্চল পাড়ি দিয়ে তারপরেই কিন্তু চায়না যেতে হয়। ভালো, আমরা ওটা নিয়ে কোনো চিন্তা করি না চায়না থেকে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে, ওই চায়নার সাথে যখন আপনি এই করিডোরটি ভারতকে বাদ দিয়ে করবেন, তখন ভারতের কথা হবে যে ভারতের ভিতরে শুধুমাত্র ওই 10টা অস্ত্রের মতো অস্ত্র ঢুকানোর জন্যই কিন্তু এই করিডোরটি ব্যবহার হতে পারে। সেই জন্য ভারত কিন্তু আরো কঠিনভাবে ভিজিলেন্ট হবে। আপনি মনে করেছেন চায়নাকে দেখাইয়া আপনি ভারতকে ভয় দেখাইয়া দিবেন? না, ভারত চায়নার ভয়ে কখনো ভীত ছিল না। দালাই লামাকে ভারত কিন্তু নিজের রাষ্ট্রে বহু বছর এখন পর্যন্ত তাকে
আশ্রয় দিয়ে রেখেছে। কেন দিয়ে রেখেছে? কেন? যদি ভারত যদি চায়নার ভয়ে যদি এত ভীত হতো, তাহলে দালাই লামাকে তিনি এই ভারতে আশ্রয় দিতেন না। ভারত একটি শক্তিশালী রাষ্ট্র। প্রতিদিন ভারতের অর্থনীতি বড় হচ্ছে, প্রতিদিন ভারতের মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, এবং ভারত তথ্যগত প্রযুক্তিগত নানান দিক থেকে সমৃদ্ধির উচ্চ শিখরে উঠছে। বাংলাদেশ যেখানে আমরা নতুন করে মৌলবাদী উৎপাদনের আমরা ব্যবস্থা নিয়েছি, সেখানে ভারত তার প্রযুক্তিকে মঙ্গল গ্রহে যাওয়ার ব্যবস্থা করছে। সুতরাং এই ভারত বিরোধী এই যে শক্তিটাকে আপনি মাঠে নামিয়েছেন, এই শক্তি ভারতকে খাওয়ার, ভারতকে দুর্বল করার কোনো ক্ষমতা রাখে না। এই শক্তি তারেক জিয়াকে খেয়ে ফেলবে, তারেক রহমানকে খেয়ে ফেলবে। কারণ বিষধর সাপ, যে নাকি সাপ পোষে, তাকেই প্রথম সবলটা দেয়, দিয়ে তার দাঁতটাকে পরীক্ষা করে। আমাদের কি যেন একজন লেখক বলেছিলেন, শুয়োরের যখন দাঁত ওঠে, শুয়োর নিজের মানে মায়ের বা বাবার পাছায় কামড় দিয়ে তার দাঁতের শক্তি পরীক্ষা করে। এই দাতাল শুয়োরের মতো এই জঙ্গি মৌলবাদী গোষ্ঠী যতদিন এই বাংলাদেশ থেকে আপনি এদেরকে দমন করতে না পারবেন, আপনার ক্ষমতায় থাকা তো কঠিন হবে। এই বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে, সার্বভৌমত্ব বজায় রেখে মানুষের জীবনমান উন্নত করে এই দেশকে পরিচালনা করা সম্ভব হবে না। এখন এই ভারত বিরোধী মৌলবাদী গোষ্ঠী ভারতের কালচারাল সেন্টার পুড়িয়ে দিয়েছিল, ওই প্রথম আলোতে জিয়াফত করেছিল, প্রথম আলোকে পুড়িয়ে দিয়েছিল। আওয়ামী লীগের 32 নম্বরও তাদের ভূমিকা ছিল, এবং বাংলাদেশে যত মূর্তি ছিল এগুলা ভাঙাতে, এবং মাজার ছিল সেগুলা ভাঙাতে তাদের ইন্ধন ছিল। রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারেনি। এই রাষ্ট্রকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এখন রাষ্ট্র যদি দাঁড়াতে না পারে নিজের পায়ে, শুধু ভারত বিরোধিতা দিয়ে তারেক রহমানের সরকার এই দেশকে শাসন করতে পারবে না। তাই এই দেশকে বাঁচাতে হলে, সরকার টিকে থাকতে হলে, এই সমাজকে রক্ষা করতে হলে, অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে হলে, এই দর্শনকারী, এই বলৎকারকারী, এই আয়ামে জাহেলিতের যুগে, ওই লূত আলাইসাল্লামের যুগের এই কুফরদেরকে রুখতে হবে সবাই মিলে, বুদ্ধিবৃত্তি দিয়ে, সংস্কৃতি দিয়ে, আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সাহিত্য দিয়ে। তা না হলে আপনি বিএনপি করেন এই কথা বলে বলে যত লজেন্সে আপনি শুশুন না কেন, টুডে অর টুমোরো আমাদের কাতারে আপনাকেও আসতে হবে। সময় হয়তো বেশি লাগতে পারে, কিন্তু মনে রেখেন আপনাদেরকে আপনাদের এই ভারত বিরোধী দোসররাই গেলে ফেলবে।